আজকে আমরা মূলত যে চ্যাপ্টারটি শুরু করব এটি আমাদের এইচএসসি ফার্স্ট পেপারের পঞ্চম অধ্যায় বিন্যাস ও সমাবেশ। এই চ্যাপ্টারটি মূলত দুই ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে বিন্যাস আর একটা হলো সমাবেশ, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। তো আমরা মূলত এই বিন্যাস থেকে পড়া শুরু করি। আসো আমরা ধীরে ধীরে বিষয়টাকে জানার চেষ্টা করি। তো প্রথমে আসতেছে আমাদের বিন্যাস। বিন্যাস বলতে আসলে আমরা কি বুঝি? যদি সহজ করে বলতে চাই, বিন্যাস বিষয়টার অর্থ হচ্ছে সাজানো। কি ভাইয়া? সাজানো। কীরকম সাজানো? সাপোজ আমাদের কাছে তিনটা বর্ণ আছে, ক, ল আর ম। আমরা যদি তিনটাকে যুক্ত করি তাহলে কি পাবো? কলম। তো মূলত আমাদের এই যে তিনটা বর্ণ আছে, এই তিনটা বর্ণকে আমরা ঠিক কতভাবে সাজাইতে পারি? ওকে, ঠিক কতভাবে সাজাইতে পারি? ঠিক কীভাবে? এই যে একটি এইভাবে সাজাইতে পারলাম একবার, আবার ধরো কটা যেমন ছিল তেমন থাকলো, ম এবং ল, তারপরে আর কিভাবে সম্ভব? ল, ক, ম, আবার ল, ম, ক, আর কিভাবে সম্ভব? ম, ক, ল, আর একভাবে সম্ভব ম, ল, ক। দেখো তো এইখানে প্রত্যেকটা বর্ণ আমরা একবার করে ইউজ করছি এবং যার ফলে আমরা টোটাল এই যে 6 ভাবে সাজাইতে পারছি। অর্থাৎ এইখানে আমাদের এই তিনটা বর্ণকে আমরা টোটাল 6 ভাবে সাজাইতে পারি। এই যে সাজানোর বিষয়টা, এটাকে আমরা বলে থাকি বিন্যাস। ওকে, তো এই চ্যাপ্টারটার মূলত আমরা যদি বেসিক বিষয়গুলো ধরতে পারি, বুঝতে পারি, তাহলে অনেক ম্যাথ আমরা মুখে মুখেই করে ফেলতে পারবো। আমাদেরকে ক্যালকুলেশনে ওইভাবে যেতেই হবে না, আমরা অনেকটা দেখেই করে ফেলতে পারবো। তো আসো আমরা ধীরে ধীরে বিষয়গুলো জানার চেষ্টা করি। এরপরে আমরা কিছু বিষয় শেখার চেষ্টা করব। দেখো, এখন আমরা একটা বিধি দেখব। প্রথমে বিষয়টা আমি এখানে অ্যাড করে দিয়েছি, গণনার গুণন বিধি। এটা বেস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমরা এখানে মেইনলি যে বিবৃতিটা সেটা যদি একবার দেখে নিই, আমরা উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করব। ওকে, দেখো কি বলছি আমরা। কোনো একটি কাজ এম সংখ্যক উপায়ে এবং ওই কাজের উপর নির্ভরশীল অন্য একটি কাজ এন সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায়, তবে কাজ দুইটি এম গুণন এন সংখ্যক উপায়ে সম্পন্ন করা যাবে। আচ্ছা, বিষয়টা যদি আমরা এইভাবে বুঝছি বা যদি নাও বুঝে থাকি, আসো আমরা উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি। মনে করো আমরা এখন তো সবাই, তোমরা যারা আছো এইচএসসিতে পড়ছো, সবাই কলেজে পড়তেছো, বেশ ভালো কথা। বাট তোমরা কিন্তু অবশ্যই এক সময় স্কুলে ছিলা, স্কুলটা কমপ্লিট করেই তোমরা কলেজে আসছো। মনে করো তুমি একদিন চিন্তা করলা যে তুমি একদিন তোমার বাসা থেকে, আচ্ছা আমি হোম দ্বারা প্রকাশ করলাম, হোম তোমার বাসা থেকে তুমি মনে করলা তোমার স্কুলে যাবে, এবং স্কুল থেকে তোমার কলেজে যাবে। জাস্ট স্কুলে ঘুরতে যাচ্ছ। আমরা করি এই জিনিসটা, যখন আমরা স্কুল থেকে বের হয়ে যাই আমাদের পুরনো কিছু স্মৃতি স্কুলে থেকে যায়, মানে আমাদের ওই জায়গায় গেলে আমরা বিষয়গুলো মনে করতে পারি আর কি। তো স্কুলে আমরা যেতেই পারি। আচ্ছা, তো তোমার ধরো একদিন এরকম যাইতে ইচ্ছা করলো। এখন আমি যে বিষয়টা এখানে বোঝানোর চেষ্টা করতেছি, দেখো মনে করো তোমার বাসা থেকে স্কুলে যাওয়ার 3টা পথ আছে, 1টা, 2টা এবং 3টা।
3টা পথে তুমি তোমার স্কুলে যাইতে পারো। আচ্ছা, আমি পথগুলোর একটু নাম দিয়ে দিই। ধরো এইটা আমি নাম দিলাম এক্স, এই পথের নাম দিলাম ওয়াই, এই পথের নাম দিলাম জেড। এরপরে দেখো, আবার তোমার স্কুল থেকে কলেজে যাওয়ার জন্য ধরো আরও 2টা পথ আছে, আরও 2টা পথ আছে। এই পথের ধরো আমি 2টা নাম দিয়ে দিই। একটার নাম দিলাম ধরো আলফা, আর একটার নাম দিলাম বিটা। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় তোমার বাসা থেকে কলেজ যাওয়ার জন্য টোটাল কয়টা পথ আছে, ঠিক কি উত্তর দিবা? ভিডিওটা একটু পজ করে তোমরা একটু চিন্তা করো যে তোমাদের উত্তরটা কি হওয়া উচিত। ওকে, ভেবে নিয়েছো? দেখো, খুব কমন একটা অ্যান্সার পাওয়া যায় এখান থেকে, যে ভাইয়া এখানে 3টা পথ আর এখানে 2টা পথ, টোটাল 5টা পথে আমি যাইতে পারি। তো আমরা বলে থাকি যে আসলে এখানে 3টা আর এইখানে 2টা, টোটাল 5টা পথ আমার আছে, আমি যেতে পারবো এই 5টা পথে। কিন্তু ভাইয়া একটু লক্ষ্য করে দেখো আসলেই কি 5টা পথ হবে এখানে? দেখো, তুমি বাসা থেকে ধরো এক্স পথ ধরে গেলে, স্কুলে পৌঁছাইলে, স্কুলে পৌঁছানোর পর দেখতেছো তুমি এই আলফা আর বিটা আরও 2টা পথ পাইছো। এখানে আমার টোটাল ঘটনাটা সম্পূর্ণ হবে কখন? যখন তুমি বাসা থেকে কলেজে পৌঁছাবে। তোমার কোশ্চিনটা ধরো এইরকম কোশ্চিনটা আমি বললাম যে বাসা থেকে কত উপায়ে বা কতটি রাস্তা ধরে কলেজে পৌঁছাতে পারবে। এইটা হচ্ছে আমাদের কোশ্চেন। দেখো, আমরা কি করতে পারি? আমরা চাইলে এক্স পথ ধরে গেলাম স্কুলে, দেন আলফা পথ ধরে কলেজে যাইতে পারি, অথবা এক্স পথ ধরে গিয়ে আবার বিটা পথ ধরে যেতে পারি। দ্যাট মিন্স আমরা কি লিখতে পারি, কীভাবে যেতে পারি? প্রথমে এক্স পথ ধরে গেলাম, তারপরে আলফা পথ ধরলাম, আবার এক্স পথে যদি যাওয়ার পর বিটা পথেও যাইতে পারি, এইভাবে গেলাম। আবার দেখো, আবার চিন্তা করে দেখো, এখন ধরো তুমি কি করলা, তুমি ওয়াই পথে গিয়ে, এরপরে তুমি ওয়াই পথে গিয়ে স্কুলে গিয়ে আবার আলফা পথে কলেজ যাইতে পারো, অথবা ওয়াই পথে স্কুলে গিয়ে বিটা পথে কলেজ যাইতে পারো। আরও কিভাবে সম্ভব ভাইয়া? আরও সম্ভব, সেটা হচ্ছে দেখো, তুমি জেড পথে স্কুলে গিয়ে আলফা পথে কলেজ যাইতে পারো, অথবা জেড পথে স্কুলে গিয়ে বিটা পথে কলেজ যাইতে পারো। তাহলে দেখো ভাই, আমরা টোটাল কত উপায়ে যাইতে পারতেছি? কত উপায়ে? 2, তাহলে 2, 2, 2, অর্থাৎ টোটাল 6 উপায়ে কলেজ যাইতে পারতেছি। বুঝতে পারছো? তো তাহলে ভাইয়া এখানে গুণনের বিধির সাথে আমাদের ঘটনাটা কিভাবে সম্পর্কিত দেখো, বিষয়টা বোঝার চেষ্টা করো। এখানে বলছি কোনো একটি কাজ এম সংখ্যক উপায়ে সম্পন্ন করা। অর্থাৎ দেখো, এইটা স্কুল, তোমার বাসা থেকে কলেজ যাওয়া, এটা হচ্ছে টোটাল কাজ, এটা হচ্ছে আমার সম্পূর্ণ কাজ। আবার কিন্তু এর ভিতরে দেখো একটা বিষয়, তোমার বাসা থেকে স্কুলে যাওয়া, তোমার বাসা থেকে স্কুলে যাওয়া, আমি একটু মিশাই নিই। বাসা থেকে স্কুলে যাওয়া, এটা একটা আংশিক কাজ না ভাইয়া? এটা একটা আংশিক কাজ। আবার স্কুল থেকে কলেজ, এইটা একটা আংশিক কাজ। এই 2টা আংশিক কাজ সম্পন্ন করার মাধ্যমেই কিন্তু তুমি আসলে বাসা থেকে কলেজে পৌঁছাইতে পারতেছো। আমি জাস্ট সংক্ষেপে এটা প্রকাশ করলাম। তাহলে দেখো তুমি, এখানে আমরা টোটাল দেখতেছি কয়টা? টোটাল 6টা উপায়ে আমরা বাসা থেকে
কলেজে পৌঁছাইতে পারবো। তাহলে দেখো গুণনের বিধিটা এখানে আসলে কিভাবে কাজে লাগতেছে। এখানে আংশিক কাজ বাসা থেকে স্কুলে পৌঁছাতে কত উপায়ে যাইতে পারতেছি আমরা? 3 উপায়ে, রাইট? দেখো 3 উপায়ে যাইতে পারতেছি। আসলে এখানে প্লাস দেখে তুমি আবার কনফিউজড হয়ে যেতে পারো, মানে এই দুইটা আংশিক কাজ করার মাধ্যমে আমরা এই জায়গাটায় পৌঁছাইতে পারছি আর কি। আমাদের এই দুইটা আংশিক কাজের মাধ্যমে আমাদের পুরো কাজটা সম্পন্ন হয়েছে। তাহলে দেখো বাসা থেকে আমি স্কুলে গেছি 3 উপায়ে, আবার স্কুল থেকে কলেজে পৌঁছাইতে পারবো 2 উপায়ে। এই দুইটা উপায় যদি আমি গুণ করি তাহলেই ভাই আমি কত পেয়ে যাব? 6 পেয়ে যাব না? ঠিক তাই, আমাদের গুণনের বিধিটা ঠিক এই জিনিসটাই আমাদের নির্দেশ করে। ওকে, আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন দেখো এটার সাথে একটু আরেকবার আমি রিলেট করে দেওয়ার চেষ্টা করি। এইখানে একটা কাজ তুমি করছো, এম সংখ্যক উপায়ে কমপ্লিট করছো, এবং এই কাজটার উপর নির্ভরশীল আরেকটা কাজ। নির্ভরশীল কথাটা দেখো, এই কাজটার উপর নির্ভরশীল অন্য আরেকটি কাজ এন সংখ্যক উপায়ে যদি সম্পূর্ণ করা যায়, তবে দুইটা উপায়কে যদি আমি গুণ করি তাহলেই সম্পূর্ণ কাজটার বিষয়ে আমরা কত উপায়ে করা যাবে এটা পেয়ে যাব। এইখানে ভাইয়া তাহলে কি, আমার স্কুল থেকে কলেজে যাওয়া এই কাজটা যদি আমি চিন্তা করি, এই কাজটা নির্ভর করে কার উপর? আমাকে তো আগে বাসা থেকে স্কুলে পৌঁছাইতে হবে। বাসা থেকে স্কুলে পৌঁছানোর পর আমি স্কুল থেকে কলেজে পৌঁছাইতে পারবো। এর কারণে স্কুল থেকে কলেজে যাওয়া এইটা আমার নির্ভর করতেছে কার উপর ভাইয়া? এই যে বাসা থেকে স্কুলে পৌঁছানো, এইটার উপর নির্ভরশীল একটা কাজ। এই কারণে আমাদের এই দুইটা কাজ যদি আমি কাজের উপায় সংখ্যা গুণ করি তাহলে টোটাল আমি কত উপায়ে কাজটা কমপ্লিট করতে পারবো সেটা আমরা পেয়ে যাব। আশা করছি ভাইয়া বিষয়টা বুঝতে পারছো। এখন আসি আমাদের নেক্সট উপায়ে। এরপরে দেখো গণনার যোজন বিধিটা, আসলে গুণন বিধি পড়ার ভিতরেই আমরা যোজন বিধিটা নিয়ে কাজ করে ফেলেছি অলরেডি। কীরকম ভাইয়া দেখো, এইখানে কি বলা হয়েছে? এইখানে বলা হয়েছে যে কোনো একটি কাজ এন সংখ্যক উপায়ে সম্পূর্ণ করা যায় এবং অন্য একটি কাজ এন সংখ্যক উপায়ে স্বতন্ত্রভাবে, মানে এটা আর কিন্তু নির্ভরশীল থাকলো না। যদি এমন হয় তবে কাজ দুইটি এম প্লাস এন সংখ্যক উপায়ে সম্পন্ন করা যাবে। ঠিক জিনিসটা নিয়ে আমি একটু কথা বলি। আচ্ছা দেখো, এক্ষেত্রে আমরা একটা বিষয় দেখলাম যে আমরা বাসা থেকে কলেজে গেছি। এখন যদি এমন হয় বিষয়টা, দেখো এখানে বিষয়টা কি, যে স্বতন্ত্রভাবে কাজগুলো হচ্ছে, স্বতন্ত্রভাবে। দ্যাটস ওয়াই আমাদের বাসা থেকে ধরো আমরা একটা রাস্তা ধরে, ওই যে এর আগে যেটা দেখলাম যে প্রথমে এক্স পথ ধরে গেলাম, তারপরে আলফা নিলাম অথবা বিটা নিলাম, তাহলে ওই ক্ষেত্রে আমি উপায় পাচ্ছি কয়টা? 2টা। এখান থেকে ধরো আবার ওয়াই পথে গিয়ে আলফা অথবা বিটা যে কোনো একটা চুজ করতে পারি, মানে ওক্ষেত্রেও আমাদের অপশন হাতে থাকছে 2টা, এবং জেড পথে গেলেও আমাদের অপশন থাকতেছে 2টা। তাহলে এখন যদি আমি এইভাবে বলি যে বাসা থেকে কলেজ যাওয়ার জন্য আমরা কয়টা উপায় পাইলাম টোটাল? 2 2 2। এই সব কয়টা উপায় তুমি কি যোগ করবা না? হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ কাজ, এবং এক্ষেত্রে আমার আসলে কারো উপর নির্ভরশীল হতে হচ্ছে না। যদি নির্ভরশীল না হতে হয় তাহলে আমাদের এই যে কাজগুলো আছে এগুলো জাস্ট আমি যোগ করে দিলেই পাচ্ছি 6টা। 2 2 2, টোটাল 6টা উপায়ে আমরা পৌঁছাইতে পারলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি। দেখো আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি যে 3টি বস্তুকে একবার করে নিয়ে 3টি স্থানে কত উপায়ে সাজানো যাবে। দেখো একটু আগে আমরা একটা বিষয় দেখে আসছি যে ক, ল, ম 3টা বর্ণ ছিল, সেই 3টাকে আমরা কতভাবে সাজাতে পারছিলাম সেটা আমরা বের করে আসছি। এখানেও দেখো 3টা বস্তু 3টি স্থানে কত উপায়ে সাজানো যাবে। বিষয়টা কীরকম তুমি একটু চিন্তা করে দেখো। মনে করো তোমাদের সামনে তোমরা 3 বন্ধু আছো। সাপোজ তোমাদের নাম এ, বি, সি। তোমাদের সামনে 3টা সিট আছে। এই 3 সিটে তোমরা ঠিক কতভাবে বসতে পারো, মানে তোমাদের বসার যে সিরিয়ালটা এটা কীরকম হতে পারে?
কীরকম হতে পারে ভাইয়া? তুমি এ ধরো এখানে বসলা, বি এখানে বসলো, সি এখানে বসলো, এইভাবে তোমরা বসতে পারো। অথবা তোমরা ধরো এইভাবে বসলা, এ এখানে থাকলো, সি এইখানে, বি এখানে, আবার বি এখানে, এ এখানে, সি এখানে, বি সি এ, আর কি সি বি এ, আরটা কি সি এ বি। দেখো এখানেও আমরা টোটাল 6টা উপায় পাচ্ছি, 6টা উপায়ে আমরা এইভাবে বসতে পারি। এই 3টা সিট আমাদের ছিল। এখন দেখো এইখানে আমাদের 3টা বস্তু ছিল, 3টা বস্তুর কারণে খুব সহজে আমরা এই রকম করে কম্বিনেশন করে বের করতে পারতেছি যে কত উপায়ে সাজানো যায়। তো বিষয়টা যখন তোমার অনেক বেশি বস্তু হয়ে যাবে, 5টা 10টা 20টা 100টা, তখন চিন্তা করাটা কিন্তু কঠিন হয়ে যাবে। এইভাবে লিখে লিখে সাজানোটা অনেক টাফ হয়ে যাবে। তাহলে এই বিষয়টা ভাই আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি? দেখো এর জন্য আমরা একটা সিস্টেম ইউজ করতে পারি। ধরো এইভাবেই আমরা চিন্তা করব যে 3টা সিট আছে আর কি, 3টা সিট পাশাপাশি নিলাম, 3টা সিট পাশাপাশি নিলাম, ওকে, 3টা বস্তু। এখন দেখো প্রথম যেই সিটটা আছে এখানে তুমি টোটাল কতজনকে বসাইতে পারবে? তোমার হাতে এখন কে কে আছে দেখো, তোমার হাতে এ আছে, বি আছে, সি আছে, তাই না? অর্থাৎ টোটাল তুমি 3জনকে কিন্তু এখানে বসানো তোমার হাতে সুযোগ আছে, তাই না? দ্যাট মিন্স এখানে 3জনকে তুমি বসাইতে পারবে। আবার এখন তাহলে ধরো একে তুমি বসায় ফেলছো, একে তুমি বসায় ফেলছো, এ তোমার হাতে আর নাই, একে তুমি বসাইছো। এখন এই যেই সিট, এইখানে তুমি কয়জনকে বসাইতে পারবা? তোমার হাতে আর কে কে আছে? তোমার হাতে আর বি আছে এবং সি আছে, 2জন আছে। তাহলে তোমার হাতে 2টাই অপশান আছে, 2জনকে ছাড়া তুমি তার তৃতীয় কাউকে বসাইতে পারবা না, তাই না? 2জনকে বসাইতে পারবা। আর লাস্ট ওয়ান, তাহলে বিউ শেষ, বিউ তোমার হাত থেকে অপশান চলে গেল। এখন আর কে আছে? লাস্ট সিট আর একজনকেই তুমি বসাইতে পারবা, তাই না? একজনই তোমার হাতে অবশিষ্ট আছে, জাস্ট এই একজন। দেখো তো এইখানে আমাদের টোটাল 6টা উপায় পাইছিলাম। এইখানে যদি এই 3টা সংখ্যাকে আমি গুণ করে দিই তাহলে কি পাই? দেখো তো, 3 2 6, 6 কে 6, টোটাল 6 আমি পাচ্ছি না ভাইয়া? হ্যাঁ পাচ্ছি। তো এই বিষয়টাকেই আসলে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় এইভাবে লিখে থাকি, সেটা হচ্ছে দেখো 3 থেকে আমি একদম এক এক কমতে কমতে 1 পর্যন্ত চলে গেছি, এটাকে আমরা লিখে থাকি 3 ফ্যাক্টোরিয়াল। কিভাবে প্রকাশ করে থাকি ভাইয়া? একটা বিস্ময়সূচক চিহ্ন দ্বারা, এটাকে ইংলিশে আমরা বলি ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালের সিস্টেমটা বুঝতে পারছো আশা করতেছি। এখন ধরো আমরা বস্তুটা আমাদের এখানে তো 3টা বস্তু ছিল, এইভাবে চিন্তা করছি। এখন তোমার হাতে ধরো 5টা বস্তু আছে, 5টা বস্তু নিয়ে কিভাবে চিন্তা করবে ভাইয়া? এটা একটু দেখাই দিই তোমাদেরকে। দেখো মনে করো এ বি সি ডি ই, এই 5টা বস্তু আছে। ধরো ওইভাবে সিট হিসেবে চিন্তা করো, 5টা সিট আছে তোমার, ওকে। তাহলে প্রথম সিটে ভাইয়া তুমি কয়জনকে বসাইতে পারবা? অবভিয়াসলি 5জনকেই বসাতে পারবা, গেল। তাহলে 5জন তোমার হাতে অপশান আছে, 5জনের ভিতরে যে কোনো একজনকে বসাইতে পারবা, বাট তোমার হাতে অপশান কয়টা ভাইয়া? 5জন, 5টা অপশান তোমার হাতে ছিল। যখন তুমি একজনকে বসায় ফেলছো, সাপোজ তুমি একে বসায় ফেলছো, তাহলে তোমার হাতে আর কিন্তু একজন বসায় ফেলছো, মানে তোমার হাতে আর অপশান আছে কয়টা? 4জনকে আর বসাইতে পারবে এর পরের সিটগুলোতে। তাহলে এখন 2 নাম্বার সিটে আসো, এখানে তুমি কয়জনকে বসাইতে পারবা? বসাইতে একজনকেই পারবা, বাট তোমার হাতে অপশন কয়জন? 4জন তোমার হাতে আছে, তাহলে সেই 4জন লিখলা, তার মানে একজন কমে গেল। এরপরের সিটে দেখো 3জন অবশিষ্ট আছে, 3জনের যে কোনো একজনকে বসাতে পারবা, বাট অপশন তোমার হাতে 3টেই, এই জন্য 3। এরপরে 2, এরপরে 1, দেখছো? ঠিক এর আগে ঠিক যেভাবে আমরা গুণন করে দিয়েছিলাম, এখানেও আমরা গুণন দিয়ে দিতে পারি। গুণন করলে আসলে ঠিক কত উপায়ে এই 5জনকে আমরা বসাইতে পারি বা সাজাইতে পারি সেটা আমরা বের করে ফেলি। তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখবো ভাইয়া? এই জিনিসটাকে আমরা লিখবো 5 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এটাকে আমরা লিখবো 5 ফ্যাক্টোরিয়াল। আশা করতেছি বিষয়টা তোমরা বুঝতে পারছো। আসো আমরা একটু পরের পেজে যাই।
আচ্ছা, এটাই তোমাদের দেখায় ফেললাম যে 5টা বস্তুকে একবার করে নিয়ে, এই বিষয়টা একটু খেয়াল রেখো, একবার করে নিয়ে কথাটা লেখা আছে এখানে। একবার করে নেওয়া অথবা থাকতে পারে পুনরাবৃত্তি না করে। এখানে দেখো আমি একটা জিনিস বলে দিই তোমাদেরকে, ABCDE এখানে কেউ কিন্তু রিপিট হয় নাই। এ একবারই আছে, বি একবারই আছে, রিপিট কখনোই হওয়া পসিবল না। মানে পসিবল বিন্যাসের ক্ষেত্রে, এক্ষেত্রে আমার পসিবল হবে না, এক্ষেত্রে ফর্মুলাটা তখন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, ফর্মুলা এখনও আসেনি, আমরা আসতেছি ধীরে ধীরে। তাহলে 5টা বস্তুর ক্ষেত্রে আমরা 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। ওকে, দেখো তাহলে আমরা কি লিখতে পারতেছি, যদি 5টা বস্তু থাকে, 5টা বস্তু থাকে, যদি 5টা স্থানেই বসাই, 5টা স্থানেই যদি আমি বসাই, 5টা স্থানেই যদি আমি বসাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারতেছি 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে যদি n সংখ্যক বস্তু থাকে, n সংখ্যক বস্তু থাকে এবং n সংখ্যক স্থানেই বসাই, সেক্ষেত্রে বসায় আমি চিন্তা করি কতভাবে সাজানো যাবে, তাহলে ভাইয়া কি থাকবে আমার n ফ্যাক্টোরিয়াল, ঠিক কিনা? আচ্ছা, এরই সাথে আমি একটা বিষয় একটু দেখাই দিই তোমাদেরকে। দেখো, আমরা লিখতেছিলাম 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল সমান কি, 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, তাই না? আচ্ছা, মানে যেইখান থেকে যেইটার ফ্যাক্টোরিয়াল ওইখান থেকে শুরু করে এক এক করে কমতে কমতে আলটিমেটলি আমার 1 পর্যন্ত আসবে। আচ্ছা, এই জিনিসটাকে আমরা যদি একটা 4 ফ্যাক্টোরিয়াল চিন্তা করি, দেখো তো তাহলে কি 4 থেকে 1 পর্যন্ত আসবে না, ঠিক কিনা? এখন দেখো তো, এই যে এতটুকু, এটাই 4 ফ্যাক্টোরিয়াল না ভাইয়া? তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, এই জিনিসটাকে আমরা ইকুয়াল দিয়ে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না ভাইয়া? অথবা আর একটু যদি ভেঙে লিখতে চাই, এইটাকেই আবার 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ভাইয়া লিখতে পারি না? আশা করছি অবশ্যই পারবো এবং তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন দেখো n ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে তাহলে কি লিখতে পারি, n লিখলাম, এখানে যেমন 1 মাইনাস করে তার ফ্যাক্টোরিয়াল লিখে ফেলছি, ঠিক সেমভাবে n ইন্টু n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। আবারও n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি কি পারি না ভাইয়া? অবশ্যই লিখতে পারবো। ওকে, এরপরে আসি। দেখো, এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করে দেখো, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম আশা করছি আমরা সবাই চিনি। ট্রাপিজিয়ামে দেখো, প্রত্যেকটি বর্ণকে একবার করে নিয়ে বিন্যাস সংখ্যা নির্ণয় করো, মানে ঠিক কতভাবে আমরা সাজাইতে পারবো বিষয়টাকে। দেখো, এখানে টোটাল লেটার আছে কয়টা, 3 6 7 8 9, 9টা লেটার আছে ভাইয়া এখানে আমাদের। দেখো তো এর ভিতরে কোনো লেটার কি রিপিট হয়েছে, টি কি আর সেকেন্ড টাইম আছে, আর সেকেন্ড টাইম আছে? দেখো, কোনো লেটার কিন্তু এখানে রিপিট করে নাই, ঠিক আছে? যেহেতু রিপিট করে নাই, একবার করে নিতে পারবো, নিয়ে আমরা কতভাবে সাজাইতে পারবো ভাইয়া? যেহেতু নয়টা, তাহলে আমাদের 9 ফ্যাক্টোরিয়াল। এই 9 ফ্যাক্টোরিয়াল আমাদের ক্যালকুলেটরে দেখবা যে এইরকম প্রশ্ন বিস্ময়সূচক চিহ্ন বলে এক্সক্লেমেটরি যে সাইন সেইটা আছে, ওইটার মাধ্যমে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সরাসরি এই জিনিসটা বের করতে পারি। অথবা যদি ভেঙে লিখি, এই সেম জিনিসটাই হবে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন আসি, দেখো আমরা যদি একটু আগে আমরা দেখেছিলাম যে 5টা বস্তু ছিল, আমরা 5টা স্থানে কতভাবে সাজাইতে পারি সেই জিনিসটা দেখছিলাম। বাট এখন তোমাকে বলছে 5টা বস্তু, বাট বিষয়টা কি, এখানে 3টা স্থানে বসায় বসায় তুমি চিন্তা করতে চাচ্ছ। অর্থাৎ বিষয়টা এইরকম, মনে করো তোমরা 5 বন্ধু আছো, 5 বন্ধু আছো, ABCDE, 5 জন আছো, বাট তোমাদের সামনে সিট আছে 3টা। সিট আছে ভাইয়া কয়টা, সিট আছে 3টা। এখন 3টা সিটে 3 জন বসতে পারবে, আর 2 জনকে অবশ্যই দাঁড়ায় থাকতে হবে, তাই না? তো
তিনজন বসলে আমরা কিভাবে বিষয়টাকে চিন্তা করতে পারি দেখো। প্রথম সিটে বসাইতে আসলে তোমার হাতে অপশন কয়টা? অবশ্যই তুমি তোমার হাতে 5 জন আছে, 5 জনের যে কোনো একজনকে তুমি বসাইতে পারো, তো 5 জন আছে। তারপরের সিটে যাওয়ার সময় দেখবো 4 জন আছে, তারপরে যে দেখবো 3 জন আছে। তো এই তিনটার গুণফল দিলেই আসলে আমাদের অ্যান্সারটা চলে আসে, ঠিক আছে? এই তিনটার গুণফল করলে আসলে আমাদের অ্যান্সার চলে আসে। বাট আমরা একটু বিষয়টাকে সাজানোর চেষ্টা করি। দেখো আমরা বিষয়টা একটু লিখি। আমাদের অ্যান্সার তো 5 × 4 × 3, ঠিক আছে, বাট আমরা কিছু এক্সট্রা জিনিস লিখব আমাদের সূত্রটাকে নিয়ে আসার জন্য। দেখো আমরা করলাম কি 2 × 1। দেখো এইটা কেন নিয়ে আসলাম দেখো, তাহলে 5 থেকে একদম 1 পর্যন্ত অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল লিখলে যেমন হয় সেই জিনিসটা চলে আসলো না ভাইয়া? হ্যাঁ চলে আসছে। কিন্তু আমাদের কথা কি, এইখানে তো 2 × 1 এটা আমরা বেশি লিখছি, এই জন্য আমরা ভাগ করে দিলাম। ওকে, এখন দেখো তো ভাইয়া আমরা এটাকে কি লিখতে পারি, উপরের অংশটাকে কি লিখতে পারি? 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? 5 থেকে একদম 1 কমতে কমতে 1 পর্যন্ত চলে আসছে। আর নিচে কি করতে পারি? 2 থেকে 1 পর্যন্ত চলে আসছে, তাহলে এটাকে 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। আশা করছি বুঝতে পারছো। এখন আমরা কি করব, আমরা করব এই 5 আর 3 এই দুইটা সংখ্যার মাধ্যমে এই জিনিসটাকে প্রকাশ করা। 5 তো অলরেডি উপরে আছে, তো 2টাকে আমি 3-এর মাধ্যমে যদি প্রকাশ করতে চাই তাহলে -3 লিখতে পারি না ভাইয়া? অবশ্যই লিখতে পারি। এই জিনিসটাকে আমরা প্রকাশ করে থাকি এইভাবে 5 পারমুটেটস 3। 5 পারমুটেটস 3 এটা আমরা ক্যালকুলেটরে নির্ণয় করতে পারি, যেটা এইভাবে আসে। এটা দ্বারা কি বোঝায় ভাইয়া? যে 5টা বস্তুকে আমি 3টা স্থানে নিয়ে ঠিক কত উপায়ে সাজাইতে পারি, এইটা হচ্ছে সেইটা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তো এখন যদি আমি এটাকে ফর্মুলার আকারে নিয়ে যাইতে চাই তাহলে দেখো দেখো এনটি বস্তুকে একবার করে ব্যবহার করে বা একবার করে নিয়ে বা পুনরাবৃত্তি না করে, কথাটা মাথায় রাখতে হবে, পুনরাবৃত্তি করা যাবে না। সেক্ষেত্রে আমরা যদি লিখতে চাই, অর্থাৎ এন ছিল আমাদের বস্তু সংখ্যা, পারমুটেটস কত স্থানে বসাইতে পারবো সেটা হচ্ছে নিচে। এটা কিভাবে প্রকাশ করে থাকি ভাইয়া? উপরে ঠিক যতগুলো বস্তু ছিল তাদের সংখ্যা অর্থাৎ তাদের ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r তাদের ফ্যাক্টোরিয়াল। ঠিক আগের সাথে যদি আমি তুলনা করি সেম জিনিস আসতেছে, ঠিক আছে ভাইয়া? আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারতেছো। নেক্সট আমাদের অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।